আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 23তম পর্ব দিয়ে। কণ্ঠে আছে আমি সঞ্জিদা ছোঁয়া। মেঘের পানে ক্ষিপ্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবির দুপা পিছিয়ে সিঁড়ির দিকে নেমে গেছে। ডাইনিং টেবিলের উপর কাচ্চির বক্স রেখে দ্রুত পায়ে মেইন গেট পেরিয়ে চলে যেতে নিলে আদি পেছন থেকে ডেকে উঠল, ভাইয়া। আদির ডাক আবিরের কান পর্যন্ত পৌঁছালো কিনা কে জানে, ফিরেও দেখল না। আবিরের রক্ষী যুগল আগ্নেয়গিরির লাভার ন্যায় লাল টুকটুকি হয়ে গেছে। গেট পেরিয়ে বাইকে উঠতে গিয়ে হাতে থাকা সানগ্লাসটা ডাস্টবিনের দিকে ছুঁড়ে ফেলে দেয়। নিজের ভেতরে সবটুকু ক্রোধ যেন সানগ্লাসের উপরে ঢেলে দিয়েছে। সানগ্লাস ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। সানগ্লাসের ভাঙা অংশের চাপে হাতও কেটেছে 2-3 জায়গাতে। এই হাত নিয়েই বাইক স্টার্ট দিয়ে নিজের অফিসে চলে যায়। অফিসে ঢুকতেই রাকিব ছুটে আসে, স্যার আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন যে, বউকে সময় দেওয়া শেষ? আবির ক্ষুদ্র আঁখিতে চাইল রাকিবের দিকে, কোনো কথা না বলে নিজের কেবিনে ঢুকে চেয়ারের চোখ বন্ধ করে বসে পড়ল। রাকিবও পেছন পেছন আবিরের কেবিনে ঢুকলো। সহসা চোখে পড়ল আবিরের হাতের দিকে। হাতকে উঠে ছুটে গিয়ে আবিরের হাত ধরে বলল, হাত কাটছে কিভাবে? আবির হাত ছুড়ে বলল, তুই এখন যা, আমি একটু পর একটু একা থাকতে চাই। রাকিব আকুল স্বরে জানালো, চলে তো যাবই, আগে বল কি হয়েছে? আবির অনমনীয় কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাকিব ভাবুক স্বরে বলল, কিছু একটা তো অবশ্যই হয়েছে, আমি তোর বেস্ট ফ্রেন্ড, এটা ভুলে যাস না। এখন বল কি হয়েছে, মেঘ কিছু করেছে? ক্রোধে আবিরের নাকের ডগা ফুলে আছে, নয়নজোড়া এখনো রক্তবর্ণ হয়ে আছে, বক্ষস্থলে থাকা হৃৎপিণ্ডটা যেন দিকবিদিক ছুটে বেড়াচ্ছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে কঠিন স্বরে বলল, আমি ওর জীবনের কাটার ন্যায়। আবির নামক কাটাটা ওর জীবনে না থাকলেও হয়তো অনেক বেশি হ্যাপি থাকতো। রাকিব ভ্রু কুঁচকে বলল, কি বলছিস এসব, মাথা ঠিক আছে তোর? আবির শ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে উত্তর দিল, আমি ঠিক করেছি, ওকে ওর মতো থাকতে দিব, ওর ব্যাপারে কোনো কথা বলবো না। রাকিব এবার সশব্দে হেসে উঠল। আবির ভ্রু কুঁচকে ক্রোধিত নয়নে চেয়ে রইল। রাকিবের সেদিকে হুঁশ নেই, হাসতে হাসতে পেট চেপে ধরেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, হয়তো খাসছিস কেন? রাকিবের হাসি যেন থামছেই না। আবিরের কাছ থেকে দূরে গিয়ে বলে, বন্ধু, এত কিছু করেও যখন প্রেমিকার মন পাস না, তখন তার জন্য শুধু একটা গানই গাইতে ইচ্ছে করে, যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার চোখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, নির্দয়া তুই পাষাণ বন্ধু এতরে কঠিন। তোর মনের পিঞ্জরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই, নিতে তোর খোঁজ। আবির বসা থেকে উঠে দাঁড়াতেই রাকিব হাসতে হাসতে কেবিন থেকে ছুটে বের হয়ে নিজের রুমে চলে গেল। সারাদিনের ব্যস্ততায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। অফিসের সবাই মোটামুটি চলে গেছে। রাকিবের গার্লফ্রেন্ড কলের পর কল দিচ্ছে। গার্লফ্রেন্ডের নাম রিয়া। আবির দেশ ছেড়ে যাওয়ার পর রাকিবের সঙ্গে একই ভার্সিটিতে ভর্তি হয়েছিল রিয়া। সেই থেকে ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম। তাদের 2 বছরের রিলেশন চলেছে। 4-5 বার কল করার পর রাকিব রিসিভ করে বলে উঠল, কি হয়েছে, এত কল দিচ্ছ কেন? জানো না এই সময় অফিসে থাকি। রিয়ার গলাতে কথা বের হচ্ছে না। কোনো রকম বলল, আমাকে একটা ইনহেলার আর কিছু ওষুধ কিনে দিয়ে যেতে পারবা? রাকিব এবার চিন্তিত স্বরে বলল, কি হয়েছে তোমার? আজকে দুপুর পর্যন্ত বাসায় টুকিটাকি কাজ করেছিলাম, বিকাল থেকেই শ্বাসকষ্ট হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে মনে হচ্ছে। রাকিব কণ্ঠ ভারী করে বলল, তুমি জানো তোমার ডাস্ট অ্যালার্জি, তারপরও কেন যাও কাজ করতে? আমি এসে কল দিচ্ছি, সাবধানে থাকো, বাই। রাকিব আবিরের কেবিনের সামনে দাঁড়িয়ে বলল, তুই বাসায় কখন যাবি? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে উত্তর দিল, একটু দেরি হবে। কেন? রাকিব বলল, রিয়া অসুস্থ, ওষুধ নিয়ে যেতে হবে, আমি কি চলে যাব? আবির চোখ তুলে চেয়ে বলল, সিরিয়াস কিছু? রাকিব মৃদু হেসে উত্তর দিল, না না তেমন কিছু না, ওর তো সেই একটাই সমস্যা। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো, ঠিক আছে তুই যা, কোনো সমস্যা হলে জানাইস। রাকিব হাসি মুখে বলল, তুই কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাস। আবির মাথা নিচু করে চুপচাপ কাজে মনোযোগ দিল। অন্যদিকে মেঘকে পড়াতে জান্নাত এসেছেন। মেঘ মনের বিরুদ্ধে বাধ্য হয়ে পড়তে বসেছে। জান্নাত কি পড়াচ্ছে তাতে মেঘের কোনো মনোযোগ নেই। একরাশ বিরক্তি নিয়ে শব্দহীন বসে আছে। জান্নাত দিকে তাকিয়ে দেখলো একবার,
খুবই সাদামাটা একটা মেয়ে, গায়ের রং ধবধবে সাদা না হলেও চেহারাটার অন্যরকম সৌন্দর্য আছে। বোরখা পরা, সাথে সুন্দর করে হিজাব পরেছেন। দেখে মনে মনে ভাবছে মেঘ, আমি কি ওনার মতো সুন্দরী না? আমি কি আপনার ভালোবাসা পেতে পারতাম না আবির ভাই? পরদিন নাস্তার টেবিলে প্রত্যেকে উপস্থিত, শুধু আবির ব্যতীত। আদির খাওয়া শেষ হতেই আকলিমা খান বললেন, তোর ভাইয়া উঠেছি কিনা দেখে আয় তো। আদি দৌড়ে গেল আবিরের রুমের সামনে। আদি বা মিম কেউই আবিরের রুমের ভেতরে ঢুকে না, দরজা থেকে ডেকে চলে আসে। আজও আদি দরজা থেকে উকি দিয়ে দেখলো, কিন্তু আবির কোথাও নেই। দুবার ডেকেছে কিন্তু সাড়াও নেই। আদি করিডোর থেকে চিৎকার দিয়ে বলল, ভাইয়া তো রুমে নেই আম্মু। সবাই এবার মুখোমুখি চাচাই করলো। রুমে নেই মানে কি? সকাল থেকে তো বের হতে দেখলাম না। তানভীর গলা উঁচু করে বলল, ছাদে দেখতো আদি। ভাইয়ের কথা মতো আদি ছাদের দিকে গেল, কিন্তু ছাদের ছাদের গেটেও তালা। আদি পুনরায় জানালো। মালিহা খান চিন্তিত স্বরে বললেন, আবির কি রাতে ফেরেনি? মেঘ সহসা বড়ম্মুর দিকে চাইল। এই বাড়িতে ছেলেরা কখনো বাহিরে রাত কাটায় না, যত রাতই হোক বাসায় ফিরে আসে। এটাই খানবাড়ির রুলস। খুব প্রয়োজন হলে আলী আহমদ খানের থেকে অনুমতি নিয়ে থাকতে হয়। ইকবাল খান সঙ্গে সঙ্গে ফোন বের করে আবিরকে কল দিয়েছে। প্রথমবার রিসিভ হয়নি, দ্বিতীয়বার রিসিভ হতেই ইকবাল খান শুধালেন, কোথায় আছিস? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, অফিসে। ইকবাল খান, তুই বাসায় ফিরিসনি কাল? আবির, না। ইকবাল খান, কেন? আবির গভীর কণ্ঠে উত্তর দিল, অফিসে কাজ ছিল। ইকবাল খান তপ্ত স্বরে বললেন, ও আচ্ছা, আজ আমাদের অফিসে মিটিং আছে, আসবি না? আবির ভারী কণ্ঠে জানালো, চলে আসবো, এখন রাখছি, কাজ আছে। আলী আহমদ খান রেগে বলে উঠলেন, দুদিন হয়নি নিজের কোম্পানি খুলেছে, এখনই ব্যস্ততা দেখাও? কই আমাদের তো রাতে অফিস থেকে কাজ করাতে কই আমাদের তো রাতে অফিসে থেকে কাজ করতে হয়নি কখনো। মালিহা খানের দিকে শক্ত কণ্ঠে বললেন, ছেলেকে বুঝাও, বাইরে থাকাকালীন কি করছে না করছে সেসব আমার বাড়িতে চলবে না। ডাইনিং টেবিলে নিস্তব্ধতা ছেয়ে গেছে, কারো মুখে কোনো শব্দ নেই। আলী আহমদ খান উঠে গেছেন। মালিহা খান ডাইনিংয়ে এসে ইকবাল খানকে শুধালেন, আবিরের জন্য কি খাবার দিয়ে দিব? ও তো গতকাল সকালে না খেয়ে বেরিয়েছিল, তারপর থেকে তো আর দেখাই হয়নি তার সাথে, তাকে দেখিনি। আদি ততক্ষণে ডাইনিংয়ের কাছে এসে উত্তেজিত কণ্ঠে বলল, গতকাল দুপুরে ভাই এসেছিল, আমি ভাইয়াকে ডাকও দিয়েছি, কিন্তু ভাইয়া শোনেনি। তারপর টেবিলে কাচ্চি বিরিয়ানির বক্স দেখে আমি সেটা নিয়ে উপরে আপুদের কাছে চলে গেছিলাম, তাই তোমাদের কাউকে জানাতে মনে নেই। আদির কথা শুনে মেঘ বিড়বিড় করে বলল, কাচ্চি বিরিয়ানি আবির ভাই আনছিল? আগে জানলে তো ওনার আনা খাবার খাইতামই না। নিজের ইচ্ছে মতো মারবেন, ঝাড়বেন, আবার মন চাইলে খাবার এনে খাওয়াবেন, আর আমি সব ভুলে যাব? এমন মেয়ে আমি না। ইকবাল খান বললেন, বড় ভাবি আপনি খাবার দিয়ে দেন, আবির অফিসে আসলে খেয়ে যাবে। রাত 10টার দিকে আবির বাসায় ফিরেছে। ততক্ষণে 3 কর্তৃ ব্যক্তি সকলের খাওয়া শেষ। আবির ফ্রেশ হয়ে মা কাকিয়ার সাথে খেতে বসেছে। এই যে মা, মামুনি আর কাকিয়া এত প্রশ্ন করছে, আবির নিরাশায় সব শুনছে, কোনো উত্তর দিচ্ছে না। কোনোরকম খাওয়া শেষ করে রুমে চলে এসেছে। সময় চলছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেল 10 দিন। আবির আর মেঘের দেখা হলেও কেউ কারোর সাথে কথা বলে না। আবির খাবার টেবিলে একসাথে বসলেও মেঘের দিকে একবারের জন্য তাকায় না। মেঘ ঠিক 2-1 বার তাকিয়ে দেখে, কিন্তু আবির যেন নিজেকে শক্ত আবরণে আবৃত করে রেখেছে, বুকের ওপর পাথর চাপা দিয়ে রেখে দিন কাটাচ্ছে। আবির যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ নিজের রুমের দরজা বন্ধ করে রাখে। মেঘও নিজের মতো খাইতেছে। মেঘ আর আবির সাথে মেঘ আদি এবং মিমের সাথে আড্ডা দিচ্ছে। জান্নাতুল আপু পড়িয়ে যাচ্ছে, কোচিং থাকলে কোচিংয়েও যাচ্ছে, বাসায় এসে পড়াশোনা করছে। সবাই নিজের মতো করছে, সবকিছু সবই সে নিজের মতোই করছে। শুধু মাঝে মাঝে ভাবে, আবির ভাইয়ের কি কিছু হয়েছে? আজ মেঘের এসএসসি রেজাল্ট পাবলিশ হবে। সকাল থেকে না খেয়ে বসে আছে মেয়েটা। আলী আহমদ খান আর মোজাম্মেল খান অফিসে চলে গেছেন। ইকবাল খান কোনো এক দরকারে আদির স্কুলে গিয়েছিল। আবিরও সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে গেছে। আবিরের কিছুক্ষণ পর তানভীরও বেরিয়েছে। ঘণ্টাখানেক পর রেজাল্ট পাবলিশ হয়েছে। মাহদিবা খান মেঘ গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। খানবাড়িতে খুব খুশির আমেজ ভরে উঠেছে। কিছুক্ষণের মধ্যে মোজাম্মেল খান আর আলী আহমদ খান মিষ্টি নিয়ে বাসায় হাজির হয়েছেন। ইকবাল খান ও আদিকে নিয়ে ফেরার পথে কয়েক কেজি মিষ্টি নিয়ে এসেছেন। আবিরের পর মেঘি পড়াশোনায় খানবাড়ির মুখ উজ্জ্বল করেছে।
মাঝখানে তানভীর 4 পয়েন্টের একটু বেশি রেজাল্ট নিয়ে এসএসসি এবং এইচএসসি পাশ করেছে। মালিহা খান ছেলেকে কল দিচ্ছেন, কিন্তু আবির কল ধরছে না। তানভীরকেও কল দিয়েছে, কিন্তু ব্যস্ত বলছে। বাড়িতে এত আনন্দ, কিন্তু দুই ভাই যেন নিরুদ্দেশ। বেশ কিছুক্ষণ পর আবির আর তানভীর বাসায় ফিরেছে। তানভীর একটা র্যাপিং করা বক্স মেঘের হাতে দিয়ে হাসি মুখে বলল, কনগ্রাচুলেশনস মাই ডিয়ার বনু। মেঘ একগাল হেসে জানালো, থ্যাংক ইউ ভাইয়া। আবির কোনো দিকে না থেকে নিঃশব্দে দীর্ঘ পা ফেলে নিজের রুমে চলে গেছে। মেঘ আবিরের দিকে চেয়ে মনে মনে বলল, একটা মানুষ এতটা হৃদয়হীন হতে পারে, আর কিভাবেই বা হয়ে থাকে? সামান্য একটা কংগ্রেস শব্দ কি বলা যেত না? তানভীর মেঘের জন্য স্পেশালি রসমালাই নিয়ে এসেছে। মেঘ তানভীরকে কয়েক পিস খাইয়ে বক্স নিয়ে দৌড়ে গিয়ে ডাইনিংয়ে বসে খাচ্ছে, যেন অন্য কেউ ভাগ না বসায়। তানভীর নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে। 20 মিনিটের মধ্যে আবির অফিসের জন্য রেডি হয়ে বের হচ্ছে। আবিরের পিছনে পিছনে তানভীরও নামছে। মালিহা খান আবিরকে ডেকে বললেন, এই সময় আবার কোথায় যাচ্ছিস? আবির ভারী কণ্ঠে বলল, অফিসে কাজ আছে। মালিহা খান আবারও বললেন, মিষ্টি খেয়ে যা। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, সময় নেই। মেঘ তখনও ডাইনিংয়ের চেয়ারে বসে আছে। আবির ভাইয়ের কাঠখোট্টা জবাবে অষ্টাদশীর মন খারাপ হলো। মনে মনে ভাবল, সত্যি কি আপনার সময় নেই, নাকি আমার রেজাল্টের মিষ্টি আপনি খেতে চান না? আবির চলে যাচ্ছে। হালিমা খান আবিরের যাওয়ার দিকে চেয়ে পুনরায় সিঁড়িতে থাকা তানভীরের পানে তাকিয়ে চিন্তিত স্বরে বললেন, আমি আরো ভাবলাম বোনের রেজাল্টে খুশি হবি তোরা দুই ভাই, কিন্তু তোরা খুশি হয়ে আরো মিষ্টি বিলাবি, কিন্তু তোরা তো। তানভীর মৃদু হেসে প্রশ্ন করলো, এক বাড়িতে কতবার মিষ্টি দিতে হবে? হালিমা খান ছেলের কথার মানে বুঝল না। কপাল কুঁচকে বললেন, মিষ্টি তো দেওয়া হয়নি এখনো। তানভীর হাসি মুখে জানালো, ভাইয়া আর আমি এলাকার সব বাড়িতে মিষ্টি দিয়েই বাসায় এসেছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে ভাইয়ার অভিমুখে তাকিয়ে আছে। অষ্টাদশীর চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। 10 দিনের রাগ যেন 10 সেকেন্ডেই হাওয়া হয়ে গেছে। প্রিয় মানুষ বরাবরই প্রিয় থাকে, মাঝে মাঝে শুধু অভিমানের চাদরে ঢেকে যায়। মেঘ বিড়বিড় করে বলে, আমি কি ঠিক শুনছি? আবির ভাই আমার রেজাল্টের খুশিতে এলাকায় মিষ্টি খাইয়েছেন? তাহলে বাসায় এসে এমন মুখ নিয়ে আছেন কেন? একটা মিষ্টিও মুখে দিলেন না কেন তিনি? উনি কি কোনো বিষয়ে রেগে আছেন? মেঘের পাশাপাশি সবাই যেন অবাক চোখে তাকিয়ে আছে তানভীরের দিকে। তানভীরের কথায় আকলিমা খান ভ্রুকুচকে বললেন, আমাদের জানালে কি হতো শুনি? আবির বা তুই কেউ তো বলতে পারতি। তানভীর হাসি মুখে উত্তর দিল, ভাইয়া লোক দেখানো কাজ পছন্দ করে না, জানোই তো। তাছাড়া আমি তো এখন বললামই তোমাদের। মোজাম্মেল খান আবিরের এমন কাণ্ডে খুশি হয়ে বললেন, যাক, বড় ভাইয়ের দায়িত্ব পালনে আবির অবহেলা করেনি, এটাই তো দরকার। আব্বুর মুখে এমন কথা শুনে মেঘের মুখটা মলিন হয়ে গেল। আবির ভাইকে সে তো বড় ভাই হিসেবে ভাবেইনি কখনো। আবির ভাই হলো ক্রাশ, না হলো বাস, ভাইটাই কিছু না। রাত 10টার দিকে আবির ফিরেছে। মেঘ তখন পড়ছিল। আবির রাতের খাবার খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলেছে। বেশ কিছুক্ষণ পর মেঘ নিচে আসতেই আকলিমা খান বলে উঠলেন, কি রে, আবিরকে মিষ্টি দিলি না? মেঘ আশ্চর্য নয়নে চেয়ে বলল, তোমরা দাওনি কেন? হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জানালেন, আমরা তো বলেছি, ও তো খাবে না বলে চলে গেল, তুই একটু নিয়ে যা, তুই বললে যদি খায়। একটা প্লেটে কয়েকটা মিষ্টি নিয়ে মেঘ গুটি গুটি পায়ে করিডোর পেরিয়ে আবির ভাইয়ের রুমের দিকে হাজির হলো। এক হাতে দরজা ধাক্কা দিতেই বুঝতে পারলো ভেতর থেকে দরজা বন্ধ। দরজা বন্ধ দেখে মেঘের খটকা লাগলো। আবির ভাই আসার পর থেকে কখনো দরজা বন্ধ করে ঘুমায় না, তাহলে ইদানিং দরজা বন্ধ করে রাখেন কেন? রুমের ভেতরে কম সাউন্ডে গান বাজতেছে। মেঘ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। এই অবেলায় তোমার এই আকাশে নীরব আপুসে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। কেউ কোথাও ভালো নেই, যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়। মেঘ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, আবির ভাই এত কষ্টের গান শুনছে কেন? ব্যাপার কি? মেঘ দরজায় টুকা দিয়ে আস্তে আস্তে বুক করে ডাকলো, আবির ভাই। মেঘের ডাক শুনে ভেতর থেকে কোনো জবাব না আসায় মেঘ উচ্চস্বরে আবার ডাকলো, আবির ভাই। সহসা গান বন্ধ হয়ে গেল। সিগারেট হাতে দরজা খুলে দিল আবির। পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, কপালে আর নাকে ঘামের বিন্দু বিন্দু পানি জমে আছে।
সাথে ঘামে জবজব পুরো শরীর, অগোছালো চুল, শ্যামবর্ণের মুখশ্রী মলিন হয়ে আছে। নিরেট কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের হাতে দ্বিতীয়বারের মতো সিগারেট দেখে মেঘের হৃদয় চূর্ণ বিচূর্ণ হলো। হাজার রাগ অভিমান থাকুক, তারপর আবির ভাইয়ের প্রতি মেঘের সুপ্ত ভালোবাসা এখনো বর্তমান। মেঘ আর্তনাদ করে বলল, আপনি আবারও সিগারেট খাচ্ছেন? আবির গভীর কণ্ঠে শুধালো, তাতে তোর কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে শীতল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। আবির কপাল কুঁচকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কি সমস্যা? প্রশ্ন করে দরজা থেকে সরে বিছানার পাশে বসে সিগারেট ঠোঁটে ধরেছে। আকস্মাৎ মেঘ দ্রুত পায়ে আবিরের কাছে গিয়ে মুখ থেকে সিগারেট টেনে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে জবাব দিল, আপনি সিগারেট খান, এটা আমার সমস্যা? আবির আশ্চর্য নয়নে চেয়ে রইল অষ্টাদশীর লালিত মুখবিবরের অভিমুখে। মেঘ রাগে ফুঁসছে আর ঘন ঘন শ্বাস ছাড়ছে। আবার মনে মনে ভীত হচ্ছে, আবির ভাই যদি মারেন। তৎক্ষণাৎ নিজেকে সাহস দিল, মারলে মারবে, কিন্তু ওনাকে সিগারেট খেতে আমি দেখতে পারবো না। আবির ভারী কণ্ঠে শুধালো, কেন আসছিলি? মেঘের মাথা থেকে ওইসব চিন্তা সরে গেছে, তবু কিছুটা চিন্তিত স্বরে বলল, আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমি মিষ্টি খাবো না, নিয়ে যা। মেঘ ভয় ভয়ে জিজ্ঞাসা করলো, কেন খাবেন না? আমার রেজাল্টে কি আপনি খুশি না? আবির নিস্তব্ধ হয়ে ফ্লোরে পড়ে থাকা আধখানা সিগারেটের পানে চেয়ে আছে। মেঘ পুনরায় বলল, কিছু বললেন না যে? আবির গভীর কণ্ঠে উত্তর দিল, তুই খুশি থাকলেই হবে, আমার খুশিতে কি আসে যায়? আবিরের নিরুদ্বেগ কণ্ঠ বলা কথায় মেঘের মনে মনে যেন খটকা লাগলো। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আবির ভাই, আপনি কি আমার উপরও কোনো কারণে রেগে আছেন? আবির এক পলক তাকালো মেঘের দিকে, তারপর তপ্তস্বরে বলল, আচ্ছা মেঘ, আমি যদি দেশ ছেড়ে একেবারে চলে যাই, তাহলে তো তুই এই বাড়িতে আনন্দে থাকতে পারবি, তাই না? মেঘ আশ্চর্য নয়নে চাইল আবির ভাইয়ের দিকে। বুকের ভিতরে হৃৎপিণ্ডটা ভয়ঙ্করভাবে কাঁপছে। এই 1.5 মাসেই আবির ভাই অষ্টাদশীর হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে অবস্থান করেছে। আবির ভাই দেশ ছেড়ে চলে যাবে, এই কথাটা কোনোভাবেই মানতে পারছে না মেঘ। মেঘের সিক্ত নয়ন জোড়ায় আবির ভাইয়ের প্রতি এক সমুদ্র ভালোবাসা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। কণ্ঠ খাদে নামিয়ে মেঘ বলল, আপনি কেন চলে যাবেন? আবির রাজভারী কণ্ঠে বলল, যদি সত্যি সত্যি এমন হয় আমি চলে গেলে তুই বাড়ি ছেড়ে যাবি না, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব চিরকালের জন্য দেশ ছেড়ে চলে যাব। তবুও তুই ভালো থাকিস, আর এই বাড়ির রাজকন্যা হয়ে থাকিস সারা জীবন। মেঘের সমস্ত আকাশ ঘুরছে। আবির ভাই এত কঠিন কথা কেন বলছেন, তার কারণ খুঁজে পাচ্ছে না অষ্টাদশী। মনে মনে ভাবার পরে মনে পড়ল 10 দিন আগের ঘটনা। তাহলে কি বন্যার সাথে বলা কথাগুলো আবির ভাই শুনে ফেলেছিল? বেশ খানিকটা সময় নীরব থেকে শান্ত কণ্ঠে বলল, আসলে ওই দিন আমার খুব রাগ উঠেছিল। জান্নাত আপুর কাছে পড়তে চাইনি, তবুও। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, জান্নাত পড়াতে না পারলে আমি আনতামই না। কেন জান্নাত কিনেছি? তোকে জান্নাতের কাছে পড়াতে জোর করছি, সবটাই জানতে পারবি। শুধু একটু ধৈর্য রাখ আর পড়াশোনা কর মন দিয়ে। আর নতুন টিউটর আনলে তোর মানিয়ে নিতে সময় লাগবে। এখন তোর সাথে সময় অল্প। একটা কথা মাথায় রাখিস, আর যাই হোক আমি তোর খারাপ চাইবো না, এইটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারিস। প্রথম কথাগুলো ভারী স্বরে বললেও শেষ কথাগুলো শীতল কণ্ঠে আবির বলল। মেঘ মনে মনে ভাবলো, সত্যিই তো, জান্নাত আপুর পড়ানো তো কোনো সমস্যা নেই, ওনাদের মতো যাই থাকুক, এটা আমার কি? মেঘ ছোট করে বলল, সরি আবির ভাই, আর কখনো এমন করবো না। আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে উত্তর দিল, সমস্যা নেই, তুই এখন যা। মেঘ চিবুক নামিয়ে অভিমানী স্বরে বলল, আপনি মিষ্টি না খেলে আমি যাব না। আবির নিরেট কণ্ঠে বলল, বললাম তো খাবো না, তুই যা। মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, বললাম তো যাব না, একটা কান। আবির একবার তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল, কিছু বলার আগেই মেঘ আহ্লাদি কণ্ঠে বলে উঠল, প্লিজ আবির ভাই। সঙ্গে সঙ্গে আবিরের অভিব্যক্তি বদলে গেল। মুচকি এসে বলল, ঠিক আছে দে। আবির ভাইয়ের হাসিতে মেঘ গোলে পানি হয়ে গেছে। রোমান্টিক মোড়ে বলল, আমি খাইয়ে দিই মিষ্টি। আবির মৃদু হেসে জানালো, ঠিক আছে। মেঘ মিষ্টির প্লেট নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়ালো। আবির ভাইয়ের শরীর থেকে আসা পুরুষালী গন্ধে মেঘের সর্বাঙ্গ ঝাঁকুনি দিল। আবির ভাইয়ের কাছাকাছি এলে মেঘের নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। 10 দিনের রাগ, অভিমানেরা যেন নিমিষেই বিলীন হয়ে গেছে। আবির ভাইয়ের মানেই এক প্রকার নেশা। কাছে আসলেই অষ্টাদশী সেই নেশায় আসক্ত হতে বাধ্য। হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা ক্ষণে ক্ষণে বেড়েই যাচ্ছে। মেঘ ধীরে হস্তে কাঁটা চামচে একটা মিষ্টি তুলে আবির ভাইয়ের মুখের সামনে ধরলো। আবিরও চুপচাপ খেয়ে নিল। মিষ্টি খেয়ে আবির থমথমে কণ্ঠে শুধালো, আরেকটা কি খেতে হবে? মেঘ সঙ্গে সঙ্গে উপর নিচ মাথা নাড়ল।
আবির মনে মনে বলল, তোরই পাগলামি যেন সারা জীবন থাকে। মেঘ আরেকটা মিষ্টি এগিয়ে দিল আবির ভাইয়ের মুখের কাছে। আবির দ্বিতীয় মিষ্টি শেষ করে ছোট করে বলল, বস এখানে। মেঘ সঙ্গে সঙ্গে বিছানার পাশে বসলো। আবির একটা মিষ্টি কেটে অর্ধেকটা মেঘের মুখে দিল। মেঘ যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, আবির ভাই তাকে মিষ্টি খাওয়াচ্ছে। মেঘ চুপচাপ মিষ্টিটা খেয়ে নিল। আবির দ্বিতীয়বার কিছুটা মিষ্টি মেঘের মুখের সামনে ধরে বলল, দুবার না খাওয়ালে তো তুই আবার পানিতে পড়ে যাবি, নেহা কর। মেঘ মিষ্টি মুখে একগাল হাসলো। মিষ্টি খেয়ে মেঘ শান্ত স্বরে ডাকলো, আবির ভাই। আবির দৃষ্টি মেঘের মুখ বরাবর নিয়ে সুমধুর কণ্ঠে উত্তর দিল, হুম। সেই দরদ-ঝালা কণ্ঠে বলা হুমটা অষ্টাদশীর মনের ভিতর উথাল পাতাল ঢেউয়ের সৃষ্টি করেছে। এই হুমতে মিশে আছে সীমাহীন ভালোবাসা। আবিরের দৃষ্টি অষ্টাদশীর মুখমণ্ডলে ডাগর ডাগর আঁখিতে দীর্ঘ মনোযোগ দিয়ে চাইল। গভীর নলকূপের ন্যায় বিমোহিত সেই নয়নজেরা আবিরকে স্থির থাকতে দিচ্ছে না। আবির চাইলেও নিজেকে শক্ত খোলসে আবদ্ধ রাখতে পারছে না। দৃষ্টি নামিয়ে নিল ফ্লোরে। মেঘ ঢোক গুলে নিজেকে কন্ট্রোল করে শান্ত আখিরতে আবির ভাইয়ের দিকে চেয়ে বলল, একটা কথা বলবো। আবির নিজ দিকে তাকিয়ে উত্তর দিল, বল। মেঘ ভীতস্বরে প্রশ্ন করল, যদি বলি আপনি সিগারেট খাবেন না তাহলে কি আপনি মানবেন? আবিরের ঠোঁট কিছুটা প্রশস্ত হলো। দৃষ্টি তখনও ফ্লোরে। মনে মনে বলল, তুই বললে জীবনটাও দিয়ে দিতে রাজি, সেখানে সিগারেট আর এমন কি। আজ এই মুহূর্ত থেকে আমি আবির সিগারেট ছাড়লাম, আর কোনোদিনও ছুঁয়ে দেখবো না, প্রমিস। মেঘ আস্তে করে বলল, কি হলো? আবির মেঘের দিকে আর চোখে চেয়ে বলল, ঠিক আছে, চেষ্টা করব। এতটুকুতেই মেঘ মহা খুশি। না যে করেননি সেটাই তো অনেক। মেঘ বুক ফুলে শ্বাস টেনে সাহস নিয়ে বলল, আরেকটা কথা জিজ্ঞাসা করি। আবির ঠান্ডা কণ্ঠে বলল, বল। মেঘ ঢোক গিলে শীতল কণ্ঠে শুধালো, চুলদারি বড় হয়েছে, কাটান না কেন? মেঘের এমন প্রশ্নে আবির মূর্খবোধ হয়ে গেল। মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো, কেন? এভাবে ভালো লাগে না? মেঘ মিষ্টির প্লেট হাতে নিয়ে চুপচাপ উঠে দরজা পর্যন্ত গিয়ে পেছনে তাকিয়ে বলল, আপনাকে সবভাবেই ভালো লাগে, তবে এখন আপনার ড্যাশিং লুকটা মিসিং। কথা বলেই করিডোর দিয়ে অন্তহীন ছুটে নিজের রুমে চলে গেল। আবির দরজার দিকে চেয়ে নিঃশব্দে হাসছে।